আমি ভাবলাম যে যদি টিমের মধ্যে একটা ব্যালেন্সিং ব্যাপার আছে। ওকে, সৌপ্তিক, দেবাশিস ওয়েলকাম, অভিজিৎ, অর্ক। আমরা শুরু করি বলছে সাইন্টিফিক প্রিন্সিপাল ইনভলভড ইন দ্য লেজার। ফার্স্টেই আমাদের কমিউনিকেশন টেকনোলজি, সেখান থেকে একটা প্রশ্ন আমাদের জিজ্ঞেস করেছে। বলছে সাইন্টিফিক প্রিন্সিপাল ইনভলভড ইন দ্য লেজার, লেজার লাইটে কোন সাইন্টিফিক প্রিন্সিপাল ইনভলভ আছে? ওকে, সৌরভ, বিভাসন ওয়েলকাম। লেজার লাইটে কোন সাইন্টিফিক প্রিন্সিপাল ইনভলভ আছে? নিউটনস লজ অফ মোশন হবে, ফ্যারাডেস লস অফ ইন্ডাকশন হবে, মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন দ্য ইলেকট্রো, যে কি জিনিস হয় এটা। ওকে, তো আনসার করো দেখি। স্টার্ট। সন্দীপন, সোনু, সৌরভ ওয়েলকাম। ভয়ানক অবস্থা। লেজার লাইট কি কি হয়? লেজার লাইট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তো বটেই, অ্যাম্প্লিফিকেশন অফ দ্য পপুলেশন ইনভার্সন, যেখানে লেজার লাইট কথাটা থাকবে মাত্র 31% কারেক্ট অ্যান্সার। যেখানে লেজার লাইট কথাটা থাকবে অ্যাম্প্লিফিকেশন বাই দ্য পপুলেশন ইনভার্সন, মানে এই জিনিসটাকে একটুখানি টার্মটা মাথায় রাখতে হবে। লেজার লাইট মানে এটা। অনেকে তোমরা আনসার দিয়েছো মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তাই লেজার লাইটকে যখন আমি একটা জায়গাতে ডিপ করব, মানে একটা জায়গাতে ফেলবো, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কোথা থেকে তৈরি হলো? কোথায় ফিল্ড আছে ইলেকট্রোম্যাগনেটিক? বলো। আরে কারা কারা ভুল করেছো একটু বলো। চয়ন, অনিমা ওয়েলকাম। বলো। আরে চুপ থাকলে হবে কি জ্বালা। কোহেরেন্ট সোর্স কথাটার মানে কি? খাতাতে নোট ডাউন করো। কোহেরেন্ট সোর্স, কোহেরেন্ট সোর্স কথাটার মানে কি আমায় বলো আগে। কোহেরেন্ট সোর্স কথাটার মানে কি? কোহেরেন্ট সোর্স কথাটার মানে সুসংগত আলোক উৎস। তার মানে যে একটা উৎস থেকে, যে একটা সোর্স থেকে দুটো আলাদা আলাদা ওয়েভ বার হবে, সেই দুটো আলাদা আলাদা ওয়েভের যে ফ্রিকোয়েন্সি থাকবে, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, কম্পাঙ্ক একই থাকবে, এবং কম্পাঙ্ক একই থাকার জন্য তাদের মধ্যে যে জিনিসটা তৈরি হবে একদম ফেজ ডিফারেন্স, এগুলো সব বলে দিয়েছি না ক্লাসে আমি? কেউ বলতে পারবে বলিনি? যারা যারা ক্লাস করেছো, ফেজ ডিফারেন্স সেম, দশা পার্থক্য সেম থাকবে। এইটাকে বলা হয় হচ্ছে কোহেরেন্ট সোর্স। তো লেজার লাইট যেখান থেকে পাস হয় সেটা হচ্ছে কোহেরেন্ট সোর্স থেকে। প্রথম কথা এটা ঠিক। কোহেরেন্ট সোর্স থেকে পাস হওয়ার জন্য তার মধ্যে একটা জিনিস থাকে, নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে লেজার লাইটকে আমরা কি ধরনের লাইট বলবো? মনোক্রোমাটিক বলবো নাকি পলিক্রোমাটিক বলবো? সুমনা ওয়েলকাম। বলো, লেজার লাইটকে কি টাইপের লাইট বলা হয়? লেজার লাইট হচ্ছে মনোক্রোমাটিক লাইট। বেসিক্যালি আমাদের এফেক্টিভ কালার আমরা কোনটা ইউজ করি লেজার লাইটের ক্ষেত্রে আমায় বলো। এফেক্টিভ কালার কোনটা ইউজ করা হয়? মৌমিতা ওয়েলকাম, গুড মর্নিং। এফেক্টিভ কালার ইউজ করা হয় হচ্ছে রেড, তাই তো? ওয়েলকাম বিজয়িনী। বেশ, এফেক্টিভ কালার ইউজ করা হয় হচ্ছে রেড। তো রেড লাইট দেখি দূরে যেখানে আমি টার্গেট করছি সেখানে গিয়ে একদম স্টিক হয়ে গেছে, সেখানে গিয়ে পড়ে গেছে, রাইট? তার মানে যদি পড়ে যায় তাহলে 3 নম্বর জিনিস কি, এটা কি স্ক্যাটারিং হবে নাকি হাইলি ডাইরেকশনাল হবে? কোনটা বলবো? স্ক্যাটারিং হবে লেস, এবং সেইটাকে আমরা বলতে পারি দিস ইজ হাইলি ডাইরেকশনাল। ঠিক। তার মানে আমাদের ফোকাস রাখতে হবে লেজার লাইটের মতো, রাইট? ডাইরেকশনাল ফোকাস রাখতে হবে, কোনো দিক তাকালে হবে না। যেটা আমার গোল সেই গোলের প্রতি ফোকাস রাখতে হবে লেজার লাইটের মতো। তিনটে পার্ট অ্যাডভান্টেজেস, সেটা ইম্পর্টেন্ট: কোহেরেন্ট সোর্স, মনোক্রোমাটিক লাইট এবং হাইলি ডাইরেকশনাল। এবং যদি তোমাকে বলা হয় যে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক যে ডিফ্লেকশন হয়, সেই কম্পাঙ্ক ডিফ্লেকশন লেজার লাইটে হবে? ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট থাকে বলেই দিলাম, ঠিক? মানে ফ্ল্যাকচুয়েশন অফ ফ্রিকোয়েন্সি যেটা আছে, ফ্ল্যাকচুয়েশন অফ ফ্রিকোয়েন্সি এখানে হয় না বললেই চলে, রাইট? ফ্রিকোয়েন্সির ফ্ল্যাকচুয়েশন এখানে হয় না, এটা বললেই চলে। বুঝতে পারলাম? কি পড়াশোনা আবার এই যে আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে? ওর কথা আরম্ভ হয়ে গেছে, দেখো কি কমেন্ট। ঠিক, মাথায় এগুলো কেমন করে আসে? হ্যাঁ, ওয়েলকাম পুলক। মাথায় আবার দেখি ঝুটি, ওটা নাকি? মানে চুল কাটার টাকা নেই? হ্যাঁ, ওটা তো বাচ্চারা করে, মানে চুল কাটার টাকা নেই। বেশ, নিউ স্টাইল, বা খুব ভালো। তাহলে একটা কাজ কর, এইখানে না করে এইখানে যে চুলগুলো আছে এইখান থেকে কর,
ওটা সব থেকে ভালো হবে। ওইটাও তো একটা নিউ স্টাইল, বা এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা, সেম হয়, ফেস ডিফারেন্স করে একদম, ইন্টারফারেন্সেও সেম জিনিস হয়। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওটাই তো চাস, ওইসব বললে হবে? ওটা সবাই চায়, যেটা বললে ওটা সবাই চায়, ওটা বললে হবে যে কেউ ওটা করুক? ঠিক, হ্যাঁ, ওকে, সবাই চায়। তো সবার মধ্যে কি আমি পড়ি না? আমি কি বাইরের? কথাটার মানে কি একটুখানি শোনো। লেজার লেজার লাইট কিরকম ভাবে ভাবো, আমাদের এই হচ্ছে এনার্জি লেভেল, রাইট? এখান থেকে যে লাইনগুলো টানছি এগুলো সব এনার্জি লেভেল, ঠিক? এইটা হচ্ছে এনার্জি লেভেল, ভালো করে বোঝো। লেভেল কথাটা তো কোয়ান্টাম থেকে ডেভেলপ করেছে, এটা তো জানো। লেভেল কথাটা কোয়ান্টাম থেকে ডেভেলপ করেছে, হলো। তো এই যে লেভেলটা আছে, দিস ইজ কল গ্রাউন্ড লেভেল। ভালো করে শোনো, কনসেপ্টটা কত সুন্দর কনসেপ্ট, দেখো। এই যে লেভেলটা আছে, এই লেভেলটাকে আমি বলছি দিস ইজ গ্রাউন্ড লেভেল। তাহলে এইটা যদি গ্রাউন্ড লেভেল হয়, তাহলে এটা হলো ফার্স্ট এক্সাইটেড লেভেল, এটা সেকেন্ড এক্সাইটেড লেভেল, এটা থার্ড এক্সাইটেড লেভেল, এটা ফোর্থ এক্সাইটেড লেভেল, এইভাবে সোয়ান সোয়ান উপর দিকে যাবে। এবার ডিসক্রিট নেচার এই কথাটার মানে কি? ডিসক্রিট নেচার কথাটার মানে দুটো এনার্জি লেভেলের মাঝখানের গ্যাপটা কি আছে? ফাঁকা তো? বলো, ফার্স্ট এক্সাইটেড, সেকেন্ড এক্সাইটেড, মাঝখানের গ্যাপটা কি? মাঝখানের গ্যাপটা তো ফাঁকা, মাঝখানে তো কোনো গ্যাপ নেই, মানে মাঝখানে তো কোনো লেভেল নেই। তার মানে যদি আমি একটা মলিকুল বলি, ঠিক আছে, শাইনি অর্ক ওয়েলকাম, যদি আমি কোনো একটা মলিকুল বলি, তাহলে সেই মলিকুলটা কোথায় থাকতে পারে? তাহলে সেই মলিকুলটা কোথায় থাকতে পারে? যদি কোনো একটা মলিকুল আমি বলি, এই মলিকুলটা এখানে থাকতে পারে, নয় মলিকুলটা এখানে থাকতে পারে, নয় মলিকুলটা এখানে থাকতে পারে, তাই তো? ইন বিটুইন যে জায়গা আছে, ইন বিটুইন জায়গায় কখনো মলিকুল থাকতে পারবে? ইয়েস অর নো? ফার্স্টে 9 সেকেন্ডে 9 থার্ডে, মানে সিঁড়ির মতো ব্যাপার। এবার আমাকে একটা কথা বলো, টেম্পারেচার যদি আমি বাড়াই, আমি একদম থিওরিটিক্যাল ডিসকাশন করছি, কোয়ালিটেটিভ অ্যানালিসিস যাকে বলে, ঠিক আছে? এর ভিতরে প্রচুর অঙ্ক আছে। মানে লেজার টেকনোলজি 1955 1955 ডেভেলপ করে প্রথম, এবং এখানে একটা অদ্ভুত ফিচার দেখা যায়। সেই ফিচারকে এক লাইনে বলতে গেলে এরকম দাঁড়ায়, যদি আমরা কোনো একটা সিস্টেমের টেম্পারেচার বাড়িয়ে দিই, তাহলে বলো যে ফার্স্ট এক্সাইটেড মলিকুলস যারা আছে তাদের কোথায় যাওয়া উচিত? তাদের সেকেন্ড এক্সাইটেড স্টেটে যাওয়া উচিত। আরো যখন টেম্পারেচার বাড়াবো, সেকেন্ড থেকে থার্ড এক্সাইটেড স্টেটে যাওয়া উচিত। বাট পপুলেশন ইনভার্সন কথাটার মানে কি? এই যে উত্তরটা হলো, দ্যাট ইজ পপুলেশন ইনভার্সন। পপুলেশনটা ইনভার্ট হয়ে যাচ্ছে, মানে আমি টেম্পারেচার বাড়ালে ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে সেকেন্ডে পপুলেশন বেড়ে যাওয়ার কথা ছিল, আরো টেম্পারেচার বাড়ালে সেকেন্ড থেকে থার্ডে বেড়ে যাওয়ার কথা ছিল। বাট লেজার লাইটের সাথে অন্যান্য লাইটের পার্থক্য এটাই, লেজার লাইটে দেখা যায় যে ফোটন কণাগুলো যেগুলো থাকে, তাদের ক্ষেত্রে টেম্পারেচার যদি আমরা বাড়াই, তাহলে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ওরা আবার লো বা গ্রাউন্ড লেভেলে ব্যাক করে ফিরে আসে। টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে থার্ড থেকে গ্রাউন্ডে, ফার্স্ট থেকে গ্রাউন্ডে, সেকেন্ড থেকে গ্রাউন্ডে, তার মানে এই যে তিনটে মলিকুলস আমি আঁকলাম, হ্যাঁ, এই তিনটে মলিকুলসকে এখানে পাওয়া যাওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি বেশি থাকবে। কথা বুঝলে? তার মানে পপুলেশন এবং তার সাথে সাথে ইনভার্সন, তার মানে জিনিসটা টোটাল পাল্টে গেল। তো আমরা নর্মালি শিখি টেম্পারেচার বাড়ালে হায়ার এনার্জি লেভেল বা হায়ার এক্সাইটেড স্টেট যেগুলো থাকে, সেইখানে মলিকুলগুলো গিয়ে ভিড় জমাবে বা রিচ করবে। বাট লেজার লাইট পুরো তার উল্টো জিনিস। এবার এটা কেন হয়? এটা হয় হচ্ছে লেজার লাইটে যে ফোটনের পার্টিকেল আছে, সেই ফোটনের পার্টিকেলের নেচারটা আলাদা। তারা নর্মাল লাইটের যে পার্টিকেল হয়, সেই পার্টিকেলের মতো তারা বিহেভ করে না। তাদের মধ্যে কিছু পিকুলিয়ার প্রপার্টি দেখা যায়। এই প্রপার্টির জন্য এটা হয়, মানে তারা নিজেরা যেই স্টেটে আছে সেই স্টেটেই তারা থাকতে চায়, সেখান থেকে সামান্য পরিমাণ ডিফ্লেকশন হলেই তাদের ইনভার্সন পপুলেশন হয়ে যাবে। বুঝলাম কি বলতে চাইছি? এইটুকু মাথায় রাখার চেষ্টা করো। লেজার লাইট যেখানেই থাকবে, লেজার লাইট মানেই পপুলেশন ইনভার্সন। ঠিক, লেজার লাইট মানেই পপুলেশন ইনভার্সন। কি বলছি? আবারও বলছি, টেম্পারেচার বাড়ালে তারা হায়ার এনার্জি স্টেট যেগুলো আছে সেখানে তাদের ভিড় জমানোর কথা ছিল, বাট এইটা হয় না। দেখা যায় টেম্পারেচার বাড়ালে তারা যেগুলো হায়ার এনার্জি স্টেটে ছিল সেগুলো ব্যাক করে আবার লোয়ার এনার্জি স্টেট বা বেসিক্যালি গ্রাউন্ড লেভেল, সেই গ্রাউন্ড লেভেলে ফিরে আসে। ঠিক আছে, এইখানে ম্যাক্সিমাম পপুলেশন ডেন্সিটি দেখা যাবে কার? মলিকুলস গুলোর। দিস ইজ কল্ড লেজার লাইট। রিয়া, বিদিশা, ওয়েলকাম, গুড মর্নিং। ডাব্লিউবিসিএস মেইনসের সেট, এগুলো সব, এগুলো আগে একবার করে সব করিয়ে দিয়েছি। ব্লু কালার অফ স্কাই কি হবে দেখি, কার কার খেয়াল আছে? ঠিক, ভালো করে দেখো, আকাশের রং নীল, এগুলো খুব কমন, এগুলো ঠিকঠাক করো। অরিজিৎ, ওয়েলকাম। এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, ফর্মুলা যদি আমি বলি যে কোন সূত্র থেকে এই জিনিসটা আসে, তার উত্তর হচ্ছে র্যালে। ওকে, RAYLEIGH, র্যালে স্ক্যাটারিং ফর্মুলা। ঠিক, হোয়াট ইজ র্যালে স্ক্যাটারিং ফর্মুলা?
স্ক্যাটার্ড পার্টিকেলস এনার্জি বা লাইটের এনার্জিকে লেখা হয় সিগমা দিয়ে। এই যে সিগমা সাইনটা দিলাম, সিগমা সাইন হচ্ছে লাইটের পার্টিকেলের স্ক্যাটার্ড এনার্জি। সেই এনার্জিটা প্রপোর্শনাল হবে, সেই এনার্জিটা সমানুপাতিক হবে কার সাথে? 1/λ⁴ তার সাথে, 1/λ⁴ তার সাথে। ওকে, তাহলে আমাকে বলো যে ওয়েভলেন্থ যত বেড়ে যাবে, ল্যামডা মানে তো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক? তো ওয়েভলেন্থ যত বেড়ে যাবে সিগমার ভ্যালু তত কি হবে? স্ক্যাটার্ড এনার্জি কি হবে? স্ক্যাটার্ড এনার্জি কমে যাবে, ঠিক? ল্যামডা যত বেড়ে যাবে সিগমার ভ্যালু তত কমে যাবে। তার মানে ল্যামডা বেড়ে যাওয়া মানে হচ্ছে ওয়েভলেন্থ বেশি। ওয়েভলেন্থ বেশি কোন কালারের লাইটে? রেড কালারের লাইটে। সবাই জানি আমরা ওয়েভলেন্থ বেশি কোন কালারের লাইট? রেড কালার লাইট। যখন রেড কালারের লাইটের ওয়েভলেন্থ বেশি হলো তখন তার সিগমার ভ্যালু কি হবে? সিগমার ভ্যালু কমে যাচ্ছে, তার মানে তার লেস স্ক্যাটার্ড প্রপার্টি দেখা যাবে। এবং সেখানে আমরা চোখ আই সেন্সিটিভিটির রেসপেক্টে আকাশের কালার কিন্তু আমাদের বেগুনি দেখার কথা ছিল, বাট আকাশের কালার আমরা দেখি ব্লু কালার। কনসেপ্ট ক্লিয়ার? আকাশের কালার আমরা ব্লু কালার দেখি, বাট সেন্সিটিভিটি অনুযায়ী মানে আমরা তো এটা দেখি, বাট অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত ছিল, যেটা বেশি স্ক্যাটার করবে সেই কালারটা, তার মানে বেগুনি কালার। তো ওটা অ্যাকচুয়ালি মিক্সচার, ওটা পিওর ব্লু কালার নয়, ইন্ডিগো, ব্লু ভায়োলেট, তার একটা সংমিশ্রণই হচ্ছে আকাশের কালারটা মেনলি। নেক্সট, পরের কোয়েশ্চেন চল। 3 নম্বর, মিরেজ ইজ ডিউ টু। মিরেজ কেন তৈরি হয়? ভালো কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন, রিপিটেড কোয়েশ্চেন, কিন্তু অপশনগুলো একটু আলাদা। ওকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন যেটা হয় সেরকম অপশনে কিন্তু নেই, যেহেতু এটা মেন্সের পরীক্ষা। এটা 2015-তে বোধহয় এসেছিল মেন্সে এই কোয়েশ্চেনটা, 15-এর বোধহয়, আই থিঙ্ক। ভালো করে দেখে নাও। ওকে, একদম রেডি? পারবো? দেখে নিয়েছি, স্টার্ট। চলো দেখি, বানাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, একাডেমি অ্যাপ ওপেন করেই দেখে না যে কোনো ক্লাস আছে কিনা, এটা আমার ধারণা। মনে যে রোববার দিন অ্যাপ মক টেস্ট আনইকুয়াল হিটিং, তার মানে আমরা ওই ফাঁকা রাস্তাতে সোজা তাকালে যে দেখি যে এরকম কাঁপছে জিনিসটা, ঠিক আছে? ওটা কেন হয়? ঠিক আছে, কেন হয়? হ্যাঁ, কেন হয় বলো, কেন হয়? আচ্ছা, বেশ ভালো। আনইকুয়াল হিটিং, ঠিক, আনইকুয়াল হিটিং অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য অ্যাটমসফিয়ার। লেয়ার গুলোর ডেনসিটি ডিফারেন্স হয়ে যায়, তাদের ঘনত্বের পার্থক্য হয়ে যায়, তাদের হিটিং এফেক্ট সেটা ইকুয়ালি হয় না। তো মিরেজও তাই, সেম জিনিস। আচ্ছা, মিরেজের সাথে কোন ল অ্যাসোসিয়েটেড বলো তো? প্রদীপ, ওয়েলকাম। মিরেজের সাথে কোন ল অ্যাসোসিয়েটেড এটা আমায় বলো। হোয়াট ইজ দ্য ল ইজ অ্যাসোসিয়েটেড ফর দ্য মিরেজ? শামুক, আচ্ছা। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তো ইনসিডেন্ট, ঘটনা, আমি ল বলেছি। ল ল মানে কি বলছি? সূত্র। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সাথে কোন সূত্র, বা মিরেজের সাথে কোন সূত্র, সেটা হচ্ছে স্নেলস ল। এটা অ্যাসোসিয়েটেড, এটা বলছি, স্নেলের সূত্র। ভেরি গুড, ওয়েল ডান। পরেরটা, পরেরটা, রেইনবো ইজ ডিউ টু। এবার দেখো রেইনবো কেন হয়, এগুলো তোমরা মেইনসের পেপারে রিপিটেড কোয়েশ্চেন প্রত্যেক বছর পাবে, এভরি ইয়ার দেবে এগুলো। দেখি কার কার খেয়াল আছে, অপশন গুলো দেখে নাও। ছবিটা দেখিয়েছিলাম তো রেইনবোর, খুব ভালো ছবি আপলোড করেছিলাম প্রাইমারি রেইনবোর, তাই না? কেমন করে লাইট ব্যাক করে আসছে ফিরে সেই জায়গাটা। ওকে, করো 30 সেকেন্ড স্টার্ট। নীল, ওয়েলকাম, গুড মর্নিং। রিফ্লেকশন এন্ড রিফ্রাকশন ডান বাই দ্য সানলাইট অফ দ্য সানলাইট বাই দ্য ওয়াটার ড্রপলেট। ওয়াটার ড্রপলেটস এর উপস্থিতিতে রিফ্লেকশন এবং রিফ্রাকশন হবে, এইটা তাই তো? ওকে, সুদীপা, ওয়েলকাম। কথা বুঝলাম কিভাবে এটা হলো? এটা এভাবে হলো, ঠিক? কোনো প্রবলেম?
গুড মর্নিং, গুড মর্নিং, কোনো প্রবলেম নেই? ঠিক আছে, ঠিক আছে। রেইনবো, প্রাইমারি রেইনবো দেখি না সেকেন্ডারি রেইনবো দেখি আমরা, বলো। আমরা বাইরে থেকে যে রেইনবোটা দেখতে পাই আকাশে, তার মধ্যে তো পলিক্রোমাটিক লাইট রে থাকে, ঠিক? তাদের প্রত্যেকটা কালার কি ইকুয়ালি দেখা যায় না, এক একটা কালার এক একটা কালারের গায়ে মিশে থাকে। তার মানে আমরা কোন টাইপের রেইনবো দেখি সেইটাকে আমরা বলবো সেকেন্ডারি রেইনবো। ভেরি গুড। এখান থেকে একটা প্রশ্ন খুব ভালো পরীক্ষাতে আসে, সেকেন্ডারি রেইনবো আর প্রাইমারি রেইনবোর মধ্যে মেইন যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হলো এরকম যে প্রাইমারি রেইনবো আমাদের অ্যাঙ্গেলের তো ডিফারেন্স আছেই, সেটা নয়, প্রাইমারি রেইনবো হচ্ছে পিওর স্পেকট্রামের এক্সাম্পল। প্রাইমারি রেইনবো কার এক্সাম্পল বললাম? প্রাইমারি রেইনবো ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য পিওর স্পেকট্রাম। খেয়াল থাকবে কি বলছি, একদম শুদ্ধ বর্ণালী পিওর স্পেকট্রামের এক্সাম্পল। আর সেকেন্ডারি রেইনবো যেটা আমরা দেখি সেটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী, মানে ইমপিওর স্পেকট্রামের এক্সাম্পল। পিওর স্পেকট্রাম আর ইমপিওর স্পেকট্রামের পার্থক্য কি? পিওর স্পেকট্রাম হচ্ছে যেখানে 7টা কালারের লাইট পুরো ক্লিয়ারলি দেখা যাবে, বেনিয়া সহ কলা 7টা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একটার গায়ের ওপর আরেকটা উঠে যায়নি, ফ্রিকোয়েন্সি মিসম্যাচিং হয়নি। ওকে, সেইটা হচ্ছে আমাদের পিওর স্পেকট্রাম। পিওর স্পেকট্রাম সবসময় কোন কালারের লাইট থেকে তৈরি হয় যদি বলে, মানে মনোক্রোমাটিক আর পলিক্রোমাটিক, এটা জানতে চাইছে। মনোক্রোমাটিক লাইটে হতে হয়, মানে হোয়াইট লাইট যেটা বলো সেটাকে পলিক্রোমাটিক লাইটেও বলা যায়, বাট একটা সিঙ্গেল হোয়াইট লাইট থাকতে হবে, সেখান থেকে আমাদের পিওর স্পেকট্রাম তৈরি হবে। তার মানে এইখানে আমরা বলবো পিওর স্পেকট্রাম তৈরি হয় হোয়াইট লাইট থেকে। ওকে, ইমপিওর স্পেকট্রামও তৈরি হয় হোয়াইট লাইট থেকে, বাট এখানে হোয়াইট লাইট যেটা আছে সেই হোয়াইট লাইটের তোমার নাম্বার, মানে নাম্বার অফ রে, রশ্মি এর নাম্বারটা অনেক হাই থাকবে, তাই তো? এটা হলো কনসেপ্ট, ঠিক না? এগুলো আমরা জানি, এগুলো বইতেও লেখা আছে, ক্লাসেও আমরা পড়িয়ে দিয়েছি। ওকে, 4 নম্বর কমপ্লিট। নেক্সট 5-এ আসো, আগাও। দ্য কালার অফ দ্য ওশান অ্যাপিয়ার্স ব্লু বিকজ দ্য সানলাইট ফলিং ইন ইট। আগেরটা ছিল স্কাই, এটা হচ্ছে ওশেন। এবার একটুখানি দুটো জিনিস একটু বলি। প্রথম কথা হচ্ছে, আগেরটা র্যালে বলেছিলাম, এইটার সাথে রামন অ্যাসোসিয়েটেড। এবার তারপরে একটা নাম বসবে, সেই নামটা কি ওটা জানতে হবে। সিভি রামন। ওকে, হিন্টস আমি দিয়ে দিলাম, তিনি কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, এটা ভাবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক, রামান এফেক্টটা কি আগে বলো? লাইটের কোন প্রপার্টি? স্ক্যাটারিং প্রপার্টি। রামান স্ক্যাটারিং, মাইন্ড ইট, স্ক্যাটার্ড। ওকে, স্ক্যাটারিং হচ্ছে কারেক্ট অ্যান্সার, স্ক্যাটারিং হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা হবে। ঠিক আছে, সঞ্চারী ওয়েলকাম, গুড মর্নিং। অনন্যা ওয়েলকাম। ওকে, বেশ, স্ক্যাটারিং। পরেরটা চলো, 6 নম্বর, দ্য ইনক্রিজ দ্য ম্যাগনিফাইং পাওয়ার অফ টেলিস্কোপ উই শুড ইনক্রিজ। ঠিক, এই একটা ভালো কোয়েশ্চেন, অপটোমেট্রির কোয়েশ্চেন, এই একটা ভালো অপটোমেট্রির কোয়েশ্চেন। বলেছে যে ম্যাগনিফাইং পাওয়ার অফ দ্য টেলিস্কোপ, টেলিস্কোপ দিয়ে কি করি আমরা সবাই কম বেশি জানি, তার ম্যাগনিফাইং পাওয়ার বাড়াতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করব? ঠিক আছে, করো দেখি, স্টার্ট। করো। এ আর বি তে গোলালো, আচ্ছা। ম্যাগনিফাইং পাওয়ারের ফর্মুলা কি একটু দেখি। এটা গেল, কারা কারা এতে আনসার করেছো? 1/f। কারা কারা এতে আনসার করেছো একটু শুনি। ওটা আলাদা, এখানে টেলিস্কোপ বলছে, এখানে দুটো লেন্সের ব্যাপার আছে, একটা অবজেক্টিভ একটা আইপিস। অবজেক্টিভটা দূরে থাকে, আইপিসটা সামনে থাকে। ভেরি গুড, এইটাই জানতে চাইছিলাম। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট আইপিস করবে। হ্যাঁ, এম ইজ ইকুয়াল টু, না একদমই নয়, এফ ও বাই এফ ই, এইটা হলো ফর্মুলা। দুটো লেন্স এক নয়, দুটো লেন্সের ফোকাল লেন্থ সেম নয়,
যখন আমি টেলিস্কোপ বলবো, ঠিক এই ফর্মুলাটা মাথায় রাখবে। এফ ও কথাটার মানে হচ্ছে ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ লেন্স, এফ ই মানে হচ্ছে ফোকাল লেন্থ অফ দ্য আইপিস লেন্স। এবার তুমি আমাকে দেখো কি বলেছে, যে ইনক্রিজ করতে হবে, হ্যাঁ ম্যাগনিফাইং পাওয়ার ইনক্রিজ করতে হবে। তো এম এর ভ্যালু, আইপিস এর লেন্থ বাড়ালে তো ম্যাগনিফিকেশন কমে যাবে, সেই জায়গাতেই বলছি আমি, ওই জায়গাটাই আমি বলছি। যদি আমি এম এর সাথে এই এক্সপ্রেশনটাকে দেখি, ভালো করে শোনো, ঠিক, আরে দেখছি, এম এর সাথে যদি এক্সপ্রেশনটাকে দেখি, তাহলে এফ ও বাড়ালে এম বাড়বে, সমানুপাতিক সম্পর্কে আছে, ভুল যারা করেছো দেখে নাও। আর এফ ই যদি কমাই, ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তবে এম বাড়বে। তাহলে ম্যাগনিফিকেশন বাড়ানোর দুটো ক্ষেত্র আছে, হয় তুমি অবজেক্টিভ লেন্স যেটা আছে তার ফোকাল লেন্থ বাড়াও, নয় আইপিস লেন্স যেটা আছে তার ফোকাল লেন্থ কমাও। আমাকে ইনক্রিজ বলেছে, রাইট? তো আনসার হবে দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ, অবজেক্টিভের ফোকাল লেন্থ আমার বাড়াতে হবে। ঠিক, অপশন এ যারা করেছো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ঠিক। অনেকেই ফর্মুলাটাই জানে না, যারা যারা হয়তো বি আনসার করেছে তারা ওই দুটো জিনিস তারা ভেবেছে, যে ফোকাল লেন্থ দুটো লেন্সেরই সমান, দুটো লেন্স একই জিনিস। অবজেক্টিভ আর আইপিস কোথায়? আইপিস মানে হচ্ছে যেই লেন্সটা আমাদের একদম চোখের সামনে থাকে, ইমেজ দুটো লেন্সের মাধ্যমে, আইপিস যেটা সামনে থাকে, একটা টেলিস্কোপের ছবি আমায় পাঠাও, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এটা আপলোড করা নেই ছবি। চোখের সামনে যেটা থাকে সেটা হচ্ছে আইপিস, ঠিক, আর পেছনে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্টিভ। এটা মাথায় রাখবে, ফর্মুলাটা মাথায় রাখবে, এম ইজ ইকুয়াল টু এফ ও বাই এফ ই। মানে ধরো টেলিস্কোপ দিয়ে দূরের কোনো জিনিস দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না মিন্স হচ্ছে তার ম্যাগনিফিকেশন বাড়াতে হবে। ম্যাগনিফিকেশন বাড়াতে হবে মানে এই আইপিস লেন্সের ফোকাল লেন্থ এইটাকে আরো কমিয়ে ফেলতে হবে, ঠিক আছে? তার মানে এই লেন্সের যে কার্ভেচার আছে সেই কার্ভেচার বাড়াতে হবে। ক্যামেরাতে তো একটা লেন্স থাকে, ক্যামেরার সাথে টেলিস্কোপ ইকুয়াল হবে? ক্যামেরার ম্যাগনিফিকেশনের ফর্মুলা এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, ঠিক। ক্যামেরাতে তো একটা লেন্স থাকে, ওখানে অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স ইকুয়াল, হ্যাঁ। তাহলে ওখানে এম এর ফর্মুলা এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এবার এখানে যেহেতু দুটো লেন্স চলে এসছে, তো দুটো ফোকাল লেন্থ আসবে, ফোকাল লেন্থ আসবে না? এবার দেখো এখানে একটা ছবি পাঠাও আমায়, ছবি পাঠাও, ছবি পাঠাও। এইটা না, এই ছবিটা নয়, যেখানে সবকিছু লেভেল করা আছে তার, সেই ছবির কথা, লেভেল করা আছে সবকিছু। ছবিটা একটু দেখে নাও ভালো করে, ইমেজটা, এটা দেখতে পাচ্ছ? ক্লিয়ার? এটা দেখা যাচ্ছে তো? দেখো, দেখো এইখানে চোখের সামনে একটা লেন্স দেখতে পাচ্ছ, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, এই যে চোখের সামনে লেন্স, এই লেন্সটা, এইটাকে বলা হয় হচ্ছে আইপিস। যেহেতু চোখের সামনে আছে, এইটাকে বলা হয় হচ্ছে আইপিস, ঠিক আছে? আর এই যে বড় যে লেন্সটা দেখতে পাচ্ছ, এই লেন্সটা, এইটাকে বলা হয় হচ্ছে অবজেক্টিভ। এবার লাইট এইখান থেকে আসবে, এসেই লেন্সে ইমেজ তৈরি করবে, সেটা আমাদের চোখে ইমেজ তৈরি করবে, আমরা দেখতে পাবো, সিম্পল। তাহলে এইটাকে আমাদের বলা হয় এফ ও দিয়ে, এইটাকে আমাদের বলা হয় এফ ই দিয়ে। এবার ধরো ম্যাগনিফিকেশন বাড়াতে হবে, যেই জিনিসটাকে আমি দেখতে চাইছি সেই জিনিসটা নর্মাল দেখা যাচ্ছে না, তার মানে কি? তার মানে হচ্ছে এর যে ফোকাল লেন্থ আছে, এই ফোকাল লেন্থকে বাড়িয়ে দাও, আর এর যে ফোকাল লেন্থ আছে সেই ফোকাল লেন্থকে কমিয়ে দাও। যারা ভুল করেছো বোঝা গেছে কি? বলো। ওই যে স্টার দেখছে, স্টার থেকে লাইট আসছে, লার্জ লেন্স গ্যাদার্স দ্য বেন্স লাইট অ্যান্ড লাইট ফোকাসেস হিয়ার। এই যে জায়গাটা আছে, মানে আইপিস যেটা করে, আইপিসের মেন কাজ হচ্ছে, এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইপিসের যে কাজ আছে, এই আইপিসের কাজ হচ্ছে একটা অবজেক্টকে ফোকাস করা। ক্যামেরায় আমরা কি করি, ক্যামেরায় একটা লেন্স থাকে, ওই একটা লেন্সেরই কাজ লাইটকে বেন্ড করানো, ওই একটা লেন্সেরই কাজ অবজেক্টের ওপরে ফোকাস করা, ঠিক। আর এখানে যেহেতু দুটো লেন্স, একটা অবজেক্টিভ একটা আইপিস, আইপিসের কাজ হচ্ছে লাইট ফোকাসেস হিয়ার, এইখানে লাইটটা ফোকাসড হবে, এই যে পয়েন্টটা আছে, ঠিক আছে, এফ। আর এর কাজ হচ্ছে লাইটকে বেন্ড করানো। তাহলে লাইট অ্যাকচুয়ালি বেন্ড হবে এই জায়গা থেকে, একদম। মাইক্রোস্কোপ, টেলিস্কোপ সেম কনসেপ্ট, মাইক্রোস্কোপেও তোমার দুটো লেন্স থাকে, ঠিক।
তো মাইক্রোস্কোপে অবজেক্টিভ লেন্সটা এখানে থাকবে, আইপিএস লেন্সটা এখানে থাকবে, পজিশন চেঞ্জ হয়ে যাবে জাস্ট, আর কিচ্ছু না। কারণ মাইক্রোস্কোপ দিয়ে তো আমরা ডিস্টেন্স অবজেক্ট দেখি না, দেখি কি? মাইক্রোস্কোপ থেকে কি আমরা ডিস্টেন্স অবজেক্ট দেখি বলো, নাকি কাছের অবজেক্ট দেখি? না তো। ওকে, ব্যাস, তাহলে এই জন্য এই জিনিসটা চেঞ্জ হয়ে যায়। খুব দারুণ কনসেপ্ট, কিন্তু অপটোমেট্রির কোয়েশ্চেন গুলো আসে পরীক্ষাতে। স্বপন ওয়েলকাম। তাহলে একটা পোল দিই নাকি? 15 সেকেন্ড করো দেখি কারা কারা ঘুমাচ্ছে, একটুখানি দেখা যাক, করো। লোক থাকবেই ক্লাসে সারাক্ষণই, তাই তো? তোমাদের সমস্যা কি একটু বলো তো, ক্লিয়ার? সকাল সকাল আরম্ভ হয়ে গেছে কোনটা? হ্যাঁ, সকাল সকাল আরম্ভ হয়ে গেছে। ওকে, হোয়াট কজেস চেঞ্জেস দ্য কালার অফ দ্য সোপ অ্যান্ড অয়েল ফিল্মস টু দ্য গিভেন বিম অফ লাইট? সাবানের ফ্যানের উপরে লাইট পড়লে কালারটা কেন তৈরি হয়, জলের উপরে তেল পড়লে কালারটা কেন তৈরি হয়? ঠিক আছে, মেইনসের প্রশ্ন, অপটোমেট্রি। ঠিক, দেখি করো, স্টার্ট করো দেখি কি আনসার। এগুলো আবার পড়াবো পরে, ঠিক আছে? ইন্টারফারেন্স হবে অ্যান্সার, ব্যতিচার কারেক্ট অ্যান্সার। 5:30টায় কিন্তু আজকে ক্লাস আছে, হ্যাঁ? কেমিস্ট্রি মক টেস্ট সেশন, পোল। এটা ফিজিক্স নিলাম এখন, একটা পরেরটা কেমিস্ট্রি নেব। এফেক্টটা ডিফ্রাকশন না স্ক্যাটারিং এর ওপর। ডিফ্রাকশন স্ক্যাটারিং একই ঘটনা। ডিফ্রাকশনের অ্যাডভান্স মানে ডিফ্রাকশনের এফেক্ট হচ্ছে স্ক্যাটারিং মেনলি, ঠিক আছে? ডিফ্রাকশন প্রাইমারি এফেক্ট, স্ক্যাটারিং সেকেন্ডারি এফেক্ট। ওকে, ওইটাই তো অ্যাসোসিয়েটেড। ইন্টারফারেন্সের বাংলাটা কি বললাম? ব্যতিচার, ব্যতিচার, ঠিক আছে? ফ্রিঞ্জের বাংলা কি জানো? দুটো একসাথে অপশন দিলে, দুটো একসাথে অপশন দিলে এ করবে, মানে স্ক্যাটারিং আনসার দেবে। ফ্রিঞ্জের বাংলা হচ্ছে ঝালর, ব্যতিচার ঝালর, ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, ঠিক আছে? ঝালর মানে ওই ওপরের দিকে যেগুলো টানানো থাকে, দেখেছো? হাসিনা, ঠিক আছে, দেবো খান, দেখে নেবো খান। ওকে, আচ্ছা, ওপরে যেগুলো টানানো থাকে দেখেছো তো? একদম ঝালর বলে ওটাকে, ঝালর, ফ্রিঞ্জ, রাইট? নেক্সট, পরেরটা একটা ফাটাফাটি কোয়েশ্চেন। দেখো তো থিওরিটা তোমাদের পড়ানো হয়েছে কিনা এটা। ততক্ষণে ম্যাচ কমপ্লিট হয়ে যাবে, ততক্ষণে ম্যাচ কমপ্লিট। His image will move towards him at a speed of, ক্রাশ যখন জড়িয়ে ধরতে আসে তখন তুমি কোন বেগে ছুটবে, এই প্রশ্ন। যাতে করে কিনা কখনোই ধরতে না পারে, তাই তো? দেখো, মুভস টুয়ার্ডস দি স্টেশনারি প্লেন মিরর at a speed of 1 meter per second. His image will move towards him at a speed of, তাহলে কি আনসার হবে? ওকে, করো দেখি। টুয়ার্ডস হিম, এটা কিসের জন্য হয়? এটা থিওরি বোঝো সবাই? এটা কনসেপ্ট কার কার কাছে ক্লিয়ার নেই বলো তো? এটা প্রথমবার দেখছো কারা কারা? একটু বলো, কারা কারা এটা পারোনি? কার কার প্রবলেম? ফিজিক্যাল বিডারের যে থিওরি ক্লাস, ওটা ওইগুলো এখনো করা হয়নি? না করা থাকলে পারবে না, এটা না পারাই স্বাভাবিক, কিন্তু করা থাকলে তো পারা উচিত। একটা মিরর যখন থাকে, এটা একটা দারুণ প্রশ্ন, রাইট? কনসেপ্ট এটা, কার কার প্রবলেম আছে বলো? একটুখানি অ্যাটেন্ডেন্স দেখি, কার কার প্রবলেম। ঠিক আছে, এতজনের প্রবলেম। তোমরা মিররের ক্লাস আমার করনি? প্লেন মিরর, স্ফেরিক্যাল মিররের যে থিওরি ক্লাস, ওটা ওইগুলো এখনো করা হয়নি? না করা থাকলে পারবে না, এটা না পারাই স্বাভাবিক, কিন্তু করা থাকলে তো পারা উচিত। একটা মিরর যখন থাকে, ভালো করে শোনো কি বলছি। এইটা একটা মিরর, এটা একটা আয়না, রাইট? এবার
এই মিররের এখানে কোনো একটা অবজেক্ট রাখা, ধরো এখানে কোনো একটা মানুষ আছে, ঠিক আছে, এখানে কোনো একটা মানুষ আছে, ঠিক, এইখানে কোনো একটা মানুষ আছে, তার যে ডিস্টেন্স আছে সেই দুটো ডিস্টেন্স ইকুয়াল, ঠিক আছে, দুটো ডিস্টেন্স মিরর থেকে ইকুয়াল, ঠিক আছে, দুটো ডিস্টেন্স মিরর থেকে ইকুয়াল, তার মানে এইটা হলো অবজেক্ট, এইটা হলো মিরর, এইটা সরি এইটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ। দেখো এবার কথাটা বোঝো ভালো করে কি বলছি। ধরো আমি বললাম যে অবজেক্ট বস্তু আয়নার দিকে ভি গতিবেগে ছুটে যাচ্ছে, ভালো করে শোনো, অবজেক্ট আয়নার দিকে ভি গতিবেগে ছুটে যাচ্ছে ভি মিটার পার সেকেন্ডে, তবে ইমেজ মিররের দিকে কত গতিবেগে ছুটবে? তোমাদের ভেতরে যে কনসেপ্টটা চলছে বা যে কনসেপ্টটা আছে একদম ঠিক, কোনো ভুল কিছু নেই। আমি যেই গতিবেগে মিররের দিকে ছুটবো, মানে অবজেক্ট যেই গতিবেগে মিররের দিকে ছুটবে, ইমেজটাও সেই গতিবেগেই মিররের দিকে ছুটবে, ইমেজও সেই গতিবেগেই সেই ভেলোসিটিতেও মিররের দিকে ছুটবে। এবার আমাকে একটা কথা বলো, এবার এখানে সায়েন্স আস্তে আস্তে ঢুকবে, কেমন সায়েন্স, মানে অঙ্ক আর সায়েন্সের মধ্যে পার্থক্য এটাই দেখে নাও। আমি কি বললাম, ভি মিটার পার সেকেন্ড মানে ভেলোসিটি, দেখো তো ডাইরেকশন আছে কিনা, তুমি বলো ডাইরেকশন আছে কিনা, একটা নির্দিষ্ট ডাইরেকশনে তারা যাচ্ছে, এই যে তারা নির্দিষ্ট ডাইরেকশনে গেল, নির্দিষ্ট ডাইরেকশনে যাওয়ার জন্য আমি যদি এই ডাইরেকশনটাকে প্লাস ধরি, কারণ ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, তার মান এবং দিক দুটোই থাকবে। আমি যদি বলি 1 মিটার পার সেকেন্ড, তার আগে আমার একটা প্লাস লাগাতে হবে, যেমন এখানে 1 আছে, আমি এখানে 1 লিখে দিলাম 1 মিটার পার সেকেন্ড, তার মাঝখানে একটা প্লাস লাগাতে হবে, এটা প্লাস, ওকে। তাহলে এইটাও তো 1 মিটার পার সেকেন্ডই হবে, বাট এর রেসপেক্টে ডাইরেকশনটা কি, ডাইরেকশনটা অপোজিট না, তার মানে এটা মাইনাস, তার মানে এটা মাইনাস। ফলো, এই অবধি ক্লিয়ার কনসেপ্ট? যারা ফার্স্ট টাইম দেখছো, হ্যাঁ এই অবধি ক্লিয়ার কনসেপ্ট? রেসপন্স করো, বুঝেছো কি বলতে চাইছি? ভি, ওটাও ভি, কোনো প্রবলেম নেই, বাট ডবল কি করে হয়ে গেল? যখন দুটো অবজেক্ট মুভিং কন্ডিশনে থাকে, যখন এই অবজেক্টের ইমেজটা এখানে তৈরি হচ্ছে, তখন এটাকেও তুমি অ্যাজ এ অবজেক্ট হিসেবে ট্রিট করবে, মানে এটাও একটা মানুষ। তাহলে দুটো অবজেক্ট যখন মুভিং কন্ডিশনে আছে, ধরো দুটো ট্রেন প্যারালাল ট্র্যাকে একই দিকে যাচ্ছে, বা একটা যেদিকে যাচ্ছে আরেকটা তার উল্টো দিকে যাচ্ছে, দেখো ভালো করে, তো যদি তাই হয় তখন তাদের মধ্যে যে কনসেপ্ট আসবে, দিস ইজ কল দ্য রিলেটিভ ভেলোসিটি, মানে আপেক্ষিক বেগ, আরভি। এবার রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট কি, দুটো জিনিস যদি অপোজিট ডাইরেকশনে যায়, তখন তোমাদের অঙ্কতে শেখানো হয় যে দেখ একটা ট্রেন যদি 40 কিলোমিটার পার আওয়ারে মুভ করে, ঠিক আছে, সাপোজ বললাম নর্থ থেকে সাউথের ডাইরেকশনে যাচ্ছে, ঠিক, আরেকটা ট্রেন যদি 50 কিলোমিটার পার আওয়ারে মুভ করে, সাউথ থেকে নর্থের ডাইরেকশনে যাচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি, ম্যাথসে কি শেখো, ম্যাথসে শেখো আরভি আছে, অপোজিট ডাইরেকশন, ধরে প্লাস করে দাও, 40 + 50। এবার এই যে 40 + 50, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত আসলো, 90 কিলোমিটার পার আওয়ার আসলো। এবার এটা কোথা থেকে আসে ভালো করে বোঝো, 90 কিলোমিটার পার আওয়ার আসে এরকম ভাবে, ফিজিক্স কি এর মধ্যে, ফিজিক্স হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যেই ডাইরেকশনে যাচ্ছে, ওই ডাইরেকশনটাকে যদি আমি প্লাস দিয়ে ডিনোট করি, আরেকটা ট্রেন অপোজিট ট্র্যাক থেকে আসছে অপোজিট ডাইরেকশনে, সেটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডাইরেকশন যেহেতু অপোজিট, তাহলে ফিজিক্সের কনসেপ্ট অনুযায়ী আমাকে মাইনাস লাগাতে হবে। অপোজিট ডাইরেকশনের জন্য কখনো প্লাস হয় না, এটা আমাদের ভুল শেখানো হয়, অপোজিট ডাইরেকশনের জন্য কখনো প্লাস হয় না। এরকম কিন্তু শর্ট ট্রিক্সের জন্য আমরা মাথায় রাখতে পারি যে অপোজিট হলে প্লাস করে দিবি, সেম হলে মাইনাস করে দিবি, তাহলে এদের ম্যাগনিটিউড একটা আসবে 10, একটা আসবে 90, এটা কিন্তু মানে ধামাচাপা কনসেপ্ট বলতে পারো। এরকম ব্যাপারটা না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেম ডাইরেকশনের জন্য সবসময় প্লাস হয়, অপোজিট ডাইরেকশনের জন্য সবসময় মাইনাস হয়। বাট এখানে মাইনাসটা কেমন, তাহলে +40 আমি বলছি, 40 মাইনাস, আমি কি বললাম, অপোজিট ডাইরেকশনের জন্য মাইনাস, মাইনাস অফ -50, দেখো এইটা তো একটা ম্যাগনিটিউড, এটা তো একটা ম্যাগনিটিউড, তার মানে +40 থেকে আমি -50 মাইনাস করছি, কনসেপ্ট বোঝা গেছে? মাইনাসে +50, তার মানে দেখো 90 কিলোমিটার পার আওয়ার। এবার এইটাকে এতটা না বলে ট্রিক্সে শেখানো হয় যে অপোজিট হলে প্লাস করে দিবি, সেম হলে মাইনাস করে দিবি। তাহলে প্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আসে, প্লাস কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট নয়, প্লাস অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট। সেম ডাইরেকশন হলে আমরা কি করতাম, এটা তো অপোজিট ডাইরেকশন। তাহলে রিলেটিভ ভেলোসিটি বার করার ফর্মুলা এটাই, যখন দুটো অবজেক্ট মুভিং কন্ডিশনে থাকবে তখন কখনো অ্যাবসলিউট ভেলোসিটি ধরে অঙ্ক করতে নেই,
রিলেটিভ ভেলোসিটি আমাদের ধরে নিতে হয়। তাহলে সেম ডাইরেকশন যখন আমাদের থাকবে, সেম ডাইরেকশনের জন্য কি করব, সেম ডাইরেকশনের জন্য এখানে আমরা প্লাস দেবো। বলো, সেমের জন্য তো আমরা জানি প্লাস হয়, ঠিক আছে? তাহলে সেমের জন্য যদি প্লাস হয় তাহলে এটা প্লাস, এখানে দেবো আমরা -50। দেখো তো আলটিমেটলি তাহলে কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে +40 -50, +40 -50 মানে -10 দাঁড়াচ্ছে আলটিমেটলি, তাই না? -10, মাইনাসটা অপোজিট ডাইরেকশন ডিল করছে, আর 10টা হচ্ছে তার রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউডটা ডিল করছে, আর ম্যাগনিটিউড হবে 10 কিলোমিটার। কেন নেব এইটা কি? হ্যাঁ, আচ্ছা, ও একটা প্রশ্ন করেছে সেম হলে এটাকে মাইনাস কেন নেবো, এটার উত্তর দাও তো কেউ দেখি, কে পারবে? কি লজিক একটু দেখি, বলো। সেম হলে এটাকে মাইনাস কেন নেবো? এই যে কনসেপ্টটা বলছি, এই কনসেপ্টটা কিন্তু টোটাল আয়নার কনসেপ্ট, মানে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু কারোর সাপেক্ষে হতে হবে মাইন্ডেড। মানে আমি বলতে চাইছি দুটো জিনিস, দুটো বস্তু আয়নার দিকে ছুটে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? দুটো বস্তু আয়নার দিকে ছুটে যাচ্ছে, ঠিক? যখন একটা মানে কোনো একটা পার্টিকুলার জিনিসের রেসপেক্টে হবে, তখন সবসময় একটাকে প্লাস একটাকে মাইনাস ধরতে হয়, তার ডাইরেকশনটা সবসময় অপোজিট হবে। মেন ফ্যাক্টর হচ্ছে এটা। এবং রিলেটিভ ভেলোসিটি আমরা যদি কোনো জিনিসের রেসপেক্টে না বার করি, তখন এখানে তুমি প্লাস সাইনই দেবে, ঠিক? এই যে ট্রেনের এক্সাম্পলটা আমি বললাম, তো ট্রেনের এক্সাম্পলের ক্ষেত্রে এই জিনিসটা নর্মালি প্লাস সাইন হয়, ওকে? কিন্তু যখন আমরা আয়নার ক্ষেত্রে বলবো, তখন এটাকে মাইনাস ধরে করতে হবে। এবার কেসটা কি বলেছে, কেসটা এখানে আছে, এখানে বলেছে -1, তাহলে এই দুটো যেহেতু অপোজিট ডাইরেকশন, তাহলে ইউ অফ মাইনাস ভি যদি আমরা করি, তাহলে ইউ প্লাস ভি হবে। তার মানে আনসারটা অ্যাকচুয়ালি কি দাঁড়াবে, এইদিকে যদি আমরা +1 বলি, তাহলে +1 মাইনাস অফ -1, তাহলে +1 মাইনাস অফ -1 মানে হচ্ছে আলটিমেটলি 2 মিটার পার সেকেন্ড। এই জন্য বলা হয় যে তার ভেলোসিটিটা ডবল হয়ে গেছে। এই হলো কনসেপ্ট। নর্মাল কেসে আয়না না থাকলে দুটোই প্লাস হবে, কোনো প্লাস মাইনাসের কনসেপ্ট এমনি সবাই অঙ্ক বললে কি মাথা থেকে আউট হয়ে যায় সব কনসেপ্ট? কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে একজন, ঠিক আছে? 1 মিটার পার বেগে দূরে সরে গেলে তখন রিলেটিভ ভেলোসিটি কি হবে? অপোজিট ডাইরেকশন না, তাও তো সেম হবে। ভাব, টেক হবে এটা। মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কনসেপ্ট কোথা থেকে কোথার মধ্যে আসে, ঠিক আছে? মেন্সের কোয়েশ্চেন, এটা আবার রেলের পেপারে সেট হয়েছে এই প্রশ্নটা। বলো দেখি, এর অপশনগুলো দেখে নাও ভালো করে, দেখে নাও। বাহ, খেলা তো আরম্ভ হয়নি এখনো। বলো কি উত্তর হবে? কনসেপ্ট জানা থাকলে পারবে, না জানা থাকলে পারবে না। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিফ্লেকশন টেক্স প্লেস, লাইট ট্রাভেলস ফ্রম, লাইট কোথা থেকে কোথায় ট্রাভেল করলে এই জিনিসটা দেখা যায়। দারুন 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 কনসেপ্ট, করো ফাটাফাটি কনসেপ্ট। আজকেও হারবে দেখ, মনে হচ্ছে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে কোন মিডিয়াম থেকে কোন মিডিয়াম হতে হয়, ডেন্সার মিডিয়াম থেকে, ঠিক আছে? ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়াম, ডেন্সার থেকে কোন মিডিয়াম, রেয়ার মিডিয়াম। ডেন্সার থেকে রেয়ার মিডিয়াম যেটা হয় সেটা হচ্ছে যে গ্লাস থেকে কোন মিডিয়াম হবে, এয়ার মিডিয়াম হবে, তাই তো? অপশন বি উইল বি কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ গ্লাস টু এয়ার মিডিয়াম। আচ্ছা, গ্লাস টু এয়ার মিডিয়াম, ক্লিয়ার। খেয়াল পড়ে 2004-5 এ স্কুল পালিয়ে খেলা দেখতে আসতাম সকালবেলায়, গম্ভীর ওপেন করছে 2004 এর লাস্ট, ফিল করতে আরম্ভ করেছে দুপুরে টেস্ট। দেখো কি হয়েছে, 319 পরে 309 ম্যাচটা তো মানে ওটাকে বলা হয় কি, মানে ওই একটা প্লেয়ার ছিল তাদের তখনকার সময় পাকিস্তানের কিপার ছিল, বলো ঠিক? কামরান আকমালও অনেক পরের প্লেয়ার, ঠিক? কোন দেশের প্লেয়ার ব্যাট করতে, প্লেয়ারটা ফিক্সিং করে পিচের বাইরে বল, কিন্তু ওই দেশে, ঠিক আছে? ওয়াসিম আকরাম তো আলাদা লেভেলে, ওয়াসিম আকরামের পরে ওই লেভেলের সুইং ডান হাতি একমাত্র মোহাম্মদ আসিফই করতে পেরেছে, আর কেউ ওই লেভেল পর্যন্ত যেতে পারেনি। দেখো আক্তার শুধু পেস বল করলেই হবে, কাজ থাকতে হবে না বলে? মোহাম্মদ আমির তো ভালো, অনেক পরের খেলা, একটা ইমোশন ছিল, ঠিক আছে? এটা রাষ্ট্রীয় ছুটির মতো হতো ব্যাপার। একটা ডাইভার্জিং লেন্সের, যে লেন্স ডাইভার্জ করে লাইটকে, এইখান থেকে ভালো করে বুঝবে, হ্যাঁ? ডাইভার্জিং লেন্স মানে কোন লেন্সকে বলতে চাইছে, সেই লেন্সের ফোকাল পয়েন্টের মাঝখানে যদি কোনো একটা অবজেক্টকে আমরা রেখে দিই, তাহলে তার ইমেজটা যেটা তৈরি হবে, ইমেজটা কেমন তৈরি হবে, ঠিক আছে? তার ইমেজটা কেমন তৈরি হবে বলো? রিয়েল অবজেক্ট, ভালো কোয়েশ্চেন কিন্তু, খুব 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 ভালো কোয়েশ্চেন।
Diverging lens, real object just inside the focal point. The image is. Okay. করো দেখি কি आंसर। লেন্সের পুরো ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট না থাকলে এই কোশ্চেন পারা অসম্ভব। ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। কথা বলতে চেয়েছে ডাইভার্জিং লেন্স মানে পোল কোথা থেকে আসবে? লেন্সে, লেন্সে পোল হয়, লেন্সে হয় অপটিক্যাল সেন্টার। ডাইভার্জিং লেন্স মানে এখানে কোন কথাটা, কোন লেন্সের কথা বলতে চেয়েছে? যেই লেন্স লাইট রেখে ছড়ায়, যেই লেন্স লাইট রেখে কি করে, যেই লেন্স লাইট রেখে ডাইভার্জ করে, ডাইভার্জ করে। তো এখানে ডাইভার্জিং লেন্স কথাটার মানে হচ্ছে কনকেভ লেন্সের কথা মেনলি আমাদের জানতে চাইছে, কনকেভ লেন্স, তাই তো? এই যে কনকেভ লেন্সের কথা বললো, এই কনকেভ লেন্স সবসময় কি টাইপের ইমেজ তৈরি করে? স্পেশাল কেসের কোয়েশ্চেন কিন্তু না ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেসেছে, এটাকে ভেবেছে যে কনভেক্স লেন্সের স্পেশাল কেস, যেটা লেন্সের পেছনে ছবি তৈরি হচ্ছিল সেটা, ওইটা ভেবেছো তাই তো? এটা কনভেক্স লেন্সের কিন্তু প্রশ্নই নয়। কনভেক্স লেন্সকে তো ডাইভার্জিং লেন্স বলি না আমি, ওটাকে বলবো কনভার্জিং লেন্স। তাহলে ডাইভার্জিং কথাটার মানে হচ্ছে কনকেভ। তাহলে কনকেভে যেখানেই আমি অবজেক্ট রাখি সবসময় কি টাইপের অবজেক্ট তৈরি হবে? সবসময় ভার্চুয়াল তৈরি হবে, ইরেক্ট তৈরি হবে এবং ডিমিনিশ তৈরি হবে, ব্যাস। এই কথাটা বিলাসিতা মাত্র, বুঝতে পেরেছো? এটা তোমাকে ফাঁসানোর জন্য দিয়েছে। মেন খেলা এখানে, পরের ওয়ার্ডটাতে মেন খেলা। মিরর হলে জিনিস উল্টো হয়ে যাবে টোটাল। এনলার্জ কেন হবে? কনকেভ কখনো এনলার্জ ইমেজ তৈরি করতে পারে? কনকেভের ছবি দেখবি আমার ক্লাসে, রে ডায়াগ্রামের ক্লাসে পুরো ছবি এঁকে দেওয়া আছে, পিকচার আপলোড করা আছে, সব সময় ছোট ডিমিনিশড। কনকেভে কোথাও আমাদের বড় ইমেজ তৈরি হয় না, এটা ফ্যাক্ট। ওকে, চলো লাস্ট প্রশ্ন আজকে করব, তারপর পিকচার আপলোড হয়ে যাবে টোটাল। এনলার্জ কেন হবে? কনকেভ কখনো এনলার্জ ইমেজ তৈরি করতে পারে? কনকেভের ছবি দেখবি আমার ক্লাসে, রে ডায়াগ্রামের ক্লাসে পুরো ছবি এঁকে দেওয়া আছে, পিকচার আপলোড করা আছে, সব সময় ছোট ডিমিনিশড। কনকেভে কোথাও আমাদের বড় ইমেজ তৈরি হয় না, এটা ফ্যাক্ট। ওকে, চলো লাস্ট প্রশ্ন আজকে করব, তারপর ছুটি। খেলা দেখো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর এ ট্রান্সপারেন্ট সলিড ইজ 30 ডিগ্রি, দেন ইটস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? ফাটাফাটি কোয়েশ্চেন, রেলের এবছরের পেপারের কোয়েশ্চেন এটা। হ্যাঁ, ফার্স্টটায় বলছিলাম না যে রাত্রিবেলা হলে জানা যাবে, 65 থেকে 67,000 ভ্যাকেন্সি আসছে এলপি টেকনিশিয়ান লেভেলের কোয়েশ্চেন সেটআপ হবে। ঠিক, বেসিক, ঠিক তো বেসিক সায়েন্স থেকে মোটামুটি 25টা ধরো, আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে মোটামুটি 15টা ধরো, টোটাল সিবিটি 2, যেটার উপরে তোমার মেরিট নির্ধারণ হবে। ঠিক আছে, যেটার উপরে তোমাদের মেরিট নির্ধারণ হবে সেইটা হচ্ছে তোমাদের এই সিবিটি 2 এর পরীক্ষা। সিবিটি 1 কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, এলপি পার্ট এর পরীক্ষার উপরে তোমার থাকবে। এজ হচ্ছে 8+2 পার্টস করেছো এক্সাম। হ্যাঁ, বিটেকের বলে জানা যাবে না। কোয়ালিফিকেশন ক্লিয়ার, 1 ঘন্টা জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, 7,500 প্লাস, এর জন্য অনেক ফাস্ট হবে। দিনের মাত্র, ঠিক আছে, বাকি যে এক্সাম গুলো আছে কোথাও একটা বোর্ড, এসএসসি তো অনেক স্ক্যাম করো। এটা লাস্ট কোয়েশ্চেন, জুনিয়র ইঞ্জিনিয়ারে পেয়েছিল ভালো স্টুডেন্ট, তো ভালো স্টুডেন্ট তো চাকরি পাবেই, তো তারা পাবে না তো কারা পাবে? তো একটা পাঠাবে, মিউ ইজ ইকুয়াল টু 1/sin c, এই ফর্মুলাটা মাথায় রাখবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিলেটেড কিছু প্রবলেমস দিলে মিউ ইজ ইকুয়াল টু 1/sin c, এই হলো ফর্মুলা। তাহলে sin c মানে কি? 1/sin 30। sin 30 এর ভ্যালু কত হয় গো? sin 30 এর ফর্মুলাটা মাথায় রাখবে। ক্রিটিক্যাল, এইটাই, মিউ ইজ ইকুয়াল টু 1/sin c, জানি আমরা ফর্মুলা, মিউ ইজ ইকুয়াল টু 1/sin c, এই ফর্মুলাটা মাথায় রাখবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিলেটেড কিছু প্রবলেমস দিলে মিউ ইজ ইকুয়াল টু 1/sin c, এই হলো ফর্মুলা। তাহলে sin c মানে কি? 1/sin 30। sin 30 এর ভ্যালু কত হয় গো? sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। ওকে, তাহলে 1/1/2, তাহলে হাফটার থেকে 2টাকে উপরে তুলে দাও, তাহলে 2টাকে উপরে তুলে দিলে 2, 2টাকে উপরে তুলে দিলে 2। ওকে, পাঞ্জাবের সিএম এর নাম কি বলো তো? পাঞ্জাবের সিএম এর নাম কি? দেখি কে পারবে?
মান, ভগবান মান, তাই তো? লোকটা চেয়ারে বসার আগে বলেছিল 30,000 রোজগারই দেবে, 30K, ঠিক আছে, রিক্রুটমেন্ট ফিল আপ করবে। যেদিন চেয়ারে বসেছে তার এক সপ্তাহের মধ্যে পুরো 30,000 ভ্যাকেন্সি, কোথায় কি ভ্যাকেন্সি আছে না আছে পুরো নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে, এবং তাদের সিলেকশন হয়েও গেছে। পাঞ্জাবের কমিশনের কথা বলছি, পাবলিক সার্ভিস কমিশনের কথা বলছি মেইনলি। বুঝতে পেরেছো? এই হলো কথা। তাহলে সেখানকার লোক ঠিকঠাক হবে না তো আমাদের এখানকার লোকে ঠিকঠাক হবে? 30,000-এর স্বপ্ন দেখিয়েছিল, উইদিন 6 মান্থসের মধ্যে 30,000 পুরো করে দিয়েছে। তারপরে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। ঠিক, এই হচ্ছে লোক, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে একবার দেখে নাও। ওকে, দেখে নাও একবার কি আছে। আইটিআই লাগবে, আইটিআই, ওই তো আইটিআই, বিটেক বা ডিপ্লোমা, এটা লাগবে। 12টা